নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই প্রথম তারেক রহমান সরকার বা বাংলাদেশের 2024-এর জঙ্গি উত্থানের পর যেসব সরকার এসেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের উপর যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আদালতের মাধ্যমে সেটার ব্যাপারে একটা প্রতিবেদন তারা তাদের ওয়েবসাইটে 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখ প্রকাশ করেছে। এই প্রতিবেদনটাকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তারেক রহমানের সরকার রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা গ্রহণ করছেন আদালতকে ব্যবহার করে এই আইসিটিতে আওয়ামী লীগের নেতাদের বিচার করে। প্রতিবেদনটা বেশ বড়, আমি একটু পড়ি আপনাদের জন্য। আমি এটা বাংলায় তর্জমা করেছি এবং একটু পড়ি। হিউম্যান রাইটস ওয়াচ আজ বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষ দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতা ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, আইনের শাসনকে দুর্বল করা, রাজনৈতিক বিরোধীদের অন্যায়ভাবে কারারুদ্ধ করা এবং অতীতের অধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি করেছেন। 27 জুলাই প্রসিকিউটররা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে 41 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনাল রাজনীতিবিদ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং এমনকি সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তির বিচার করছে, যাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 15 বছরেরও বেশি সময় ধরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা শাসনের পর 2024 সালে বিক্ষোভের মাধ্যমে এই সরকারের পতন ঘটে। দেখেন, ভালো কথা বললেও এখানে কিন্তু আওয়ামী লীগ সরকারের বদনাম করছে, এবং আওয়ামী লীগ সরকারের বদনামগুলো কেন করে সেটা নিয়ে আমি এই ভিডিওটা শেষের দিকে কথা বলবো। হিউম্যান রাইটস ওয়াচ লিখছে, মানে এই প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সংগঠিত বহু নির্যাতনের জন্য যারা দায়ী তাদের যথাযথভাবে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু অনেক বিচারই আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ডের নিচে থাকছে। বাংলাদেশের জরুরি ভিত্তিতে তার ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কার করা দরকার এবং নতুন সরকারকে নিশ্চিত করতে হবে যে নিম্নমানের তদন্ত ও নির্বিচার অভিযোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ তারা যে নিম্নমানের বিচার করে রাজনৈতিক প্রতিহিংসা করছেন সেইটা কিন্তু এই প্রতিবেদনটাতে বলা হচ্ছে। ট্রাইব্যুনাল 2024 সালের জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের সঙ্গে সম্পর্কিত মামলাগুলো শুনানি করছে। ওই দমন পীড়নে 800 জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গুরুতর আহত হন, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। ট্রাইব্যুনাল হাসিনার শাসনামলে সংগঠিত বলে অভিযোগ থাকা বিচার বহির্ভূত হত্যা ও গুম সহ অন্যান্য নির্যাতনেরও বিচার করছে। এখানে দেখুন, 800 হত্যার কথা বলা হয়েছে। জাতিসংঘ ইউনুসের বন্ধু হতে গিয়ে সেটাকে 1400 বানিয়েছে, এরা বলছে 800। অথচ হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ কেউই কিন্তু আমাদের বন্ধু না, শেখ হাসিনার বন্ধু না, মুক্তিযুদ্ধের পক্ষের তারা কেউ না। আমরা জানি যে বছরের পর বছর এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের ক্রীড়নক হয়ে কাজ করেছে এই হিউম্যান রাইটস। এখন কিন্তু তারা অন্য কথা বলতে বাধ্য হচ্ছে। আবার পড়ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা আন্তর্জাতিক আইনের অধীন গুরুতর অপরাধের বিচার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত একটি দেশীয় ট্রাইব্যুনাল, এটাতে চলমান 1 ডজনেরও বেশি মামলা হিউম্যান রাইটস ওয়াচ পর্যবেক্ষণ করেছে এবং সেই পর্যবেক্ষণ যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রসিকিউটররা কথিত অপরাধের অভিযোগে ব্যক্তিদের আটক ও অভিযুক্ত করেছেন এবং একাধিক মামলায় এমন সাক্ষ্য বিবৃতির উপর নির্ভর করেছেন যেখানে অপরাধে জড়িত থাকার ইঙ্গিতবাহী অংশগুলো একাধিক বিবৃতিতে কেটে পেস্ট করা হয়েছে বলে মনে হয়। অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারা 1 ডজনেরও বেশি মামলা এআইসিটিতে ইউনুসের অধীন যেটা চলছে তাজুলের নেতৃত্বে, এবং এখন পর্যন্ত তারা 1 ডজনেরও বেশি মামলা পর্যবেক্ষণ করে তারা দেখেছে যে কি পরিমাণ এটা দুর্বল এবং আপনার ত্রুটিপূর্ণ। এবং এখানে বলা হচ্ছে যে একই কথা প্রত্যেককে দিয়ে বলানো হচ্ছে, অর্থাৎ কাট পেস্ট করা হচ্ছে। যখন স্বাক্ষর দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, সেগুলো একই কথা প্রত্যেকে বলছে। অর্থাৎ মনে করেন কেউ মানে 8 জন 8 জায়গা থেকে বলছে যে আমি ওই জায়গায় জিনিসটা দেখেছি, একই জিনিস মনে হচ্ছে যে এতটাই সাজানো গোছানো মনে হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের কাছে। হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাইব্যুনাল 6টি বিচার সম্পন্ন করেছে, যার ফলে মানবতা বিরোধী অপরাধে 62 জন দোষী সাব্যস্ত হয়েছেন। 42 জনের বিচার তাদের অনুপস্থিতিতে হয়েছে, যার মধ্যে শেখ হাসিনা নিজেও রয়েছেন, এবং 16 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীকে সমর্থন করে মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক আইনের অধীন অপরাধ সংগঠনের অভিযোগ থাকা ব্যক্তিদের বিচারের জন্য শেখ হাসিনার সরকার 2010 সালের মার্চে প্রথম ট্রাইব্যুনালটি প্রতিষ্ঠা করে। ওই বিচারগুলো, যার ফলে 6টি মৃত্যুদণ্ড কার্যকর হয়, প্রমাণের অভাব, রাজনৈতিক পক্ষপাত, প্রসিকিউটর ও বিচারকদের মধ্যে যোগসাজশ এবং যথাযথ আইনি প্রক্রিয়া মৌলিক সুরক্ষার অনুপস্থিতির জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়। দেখুন, ওই যে হিউম্যান রাইটস বলছে যে ওই যে 6 জন যুদ্ধাপরাধীকে সাজা দেওয়া হয়েছিল সেটাকে তারা এখানে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু সত্য কথা হলো যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে যে জেনোসাইড
জেনোসাইড হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এইটার বিরুদ্ধে কি আসলে সত্যিকার অর্থে দাঁড়ানো যায়? হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু দাঁড়িয়েছে। তারা অর্থাৎ তারা তারেক রহমানের বন্ধু, তারেক রহমানের তো ওনার জ্যাঠাশি আছে হিউম্যান রাইটস ওয়াচ বা আরেকটাতে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এগুলোতে অর্থাৎ বিএনপি এবং জামাতের লোকে কিন্তু এগুলা ভর্তি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করছে, আইসিটির অরিজিনাল উদ্দেশ্য সম্পর্কে সমালোচনা করছে, কিন্তু তারপরও কিন্তু তারা বলছে, তারেক রহমান এবং জামাতের বন্ধু হওয়ার পরেও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকারগুলি অর্থাৎ 2024-এর পর সরকারগুলি গুরুতরভাবে এই এই আইসিটির মামলাগুলোকে গুরুতরভাবে তারা মানে বিচার শাস্তি যেটা করছে পুরোটাই জালিয়াতির মাধ্যমে করছে, এবং কোনো ধরনের অর্থাৎ যাদের বিচার করা হচ্ছে তাদেরকে কোনো ধরনের সুযোগই দেওয়া হচ্ছে না, গড়পড়তা প্রতিহিংসা পরায়ণ ভাবে বিচার করছে। মুশকিল মানে যেটা দেখার বিষয় হলো যে হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত যারা সবসময় দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বন্ধু, তারাও কিন্তু বর্তমানে এখন তো তারেক রহমানের সরকার, ওনার বিরুদ্ধে বলতে হয়, তারা যেভাবে আইসিটির মামলা পরিচালনা করছে এবং প্রতিশোধ নিচ্ছে আওয়ামী লীগের মানুষের, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, বিচার বিভাগ অর্থাৎ বিচার বিভাগ, আইসিটিও তো বিচার বিভাগেরই একটা অংশ, বিচার বিভাগকে এক্সপ্লয়েট করে, সেটা এখন আর হিউম্যান রাইটস ওয়াচও কিন্তু তারেক রহমান সরকারের বন্ধু হয়েও আসলে আপত্তি না জানিয়ে আর পারছে না। 2024 সালে বিক্ষোভকারীদের আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন সংশোধন করে এবং এখতিয়ারের অধীনে অপরাধগুলোর সংজ্ঞা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য পরিবর্তন আনে। তবে হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পায় এসব সংশোধনী একই ধরনের অপরাধ নিয়ে কাজ করা আন্তর্জাতিক আদালতগুলোর সমতুল্য যথাযথ আইনি প্রক্রিয়া কার্যপদ্ধতিগত মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির নেতৃত্বাধীন বর্তমান সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে এবং আর কোনো সংশোধনী আনেননি। এই কথার মানে হলো যে ইউনূস একটা ভাব দেখিয়েছিল যে সে এই আইসিটির ব্যবস্থাপনা সংক্রান্ত আইন যুগী করছে, আন্তর্জাতিক মানের করছে, এটা সারা পৃথিবীকে দেখিয়ে শেখ হাসিনা সহ সবার বিচার শুরু করেছে। কিন্তু ইউনূস যে বিশ্ব বাটপার, এই কথাটা এখানে বললে আমি খুশি হতাম। আমরা সবাই জানি যে বিশ্ব বাটপার সেগুলা ওদের চোখে যেমন ধোঁকা দিয়েছে, কিন্তু কার্যকর কাজটা করেছে তার উল্টো, এবং তারেক রহমানের সরকার সেই কাজটাই করে যাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক আদালতগুলোর সমতুল্য যথাযথ আইনি প্রক্রিয়া কার্যপদ্ধতিগত মান নিশ্চিত না করে ইউনূস করার কথা বলে উল্টোটা করেছে, আর তারেক রহমানের সরকার একই জিনিস চালিয়ে যাচ্ছে। তারপরে লিখছে, ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন এখনো প্রসিকিউটরদের কোনো প্রমাণগত ন্যূনতম মানদণ্ড পূরণ না করে ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায়, আটক রাখার লিখিত কারণ না জানিয়ে মাসের পর মাস বন্দীদের আটক রাখার এবং পৃথক কোনো আদালতে অন্তর্বর্তী আপিলের কোনো অধিকার না দেওয়ার সুযোগ দেয়। বুঝেন, মানে কোনো অধিকার দেয় না, এটা বললেই হয়। আবার বলি, ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন এখনো প্রসিকিউটরদের কোনো প্রমাণগত ন্যূনতম মানদণ্ড পূরণ না করেই ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার, আটক রাখার লিখিত কারণ না জানিয়ে মাসের পর মাস বন্দীদের আটক রাখার এবং পৃথক কোনো আদালতে অন্তর্বর্তী আপিলের কোনো অধিকার দেয় না। এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। প্রসিকিউশন তার প্রমাণ প্রকাশ করার 3 সপ্তাহ পরে বিচার শুরু হতে পারে, ফলে প্রতিপক্ষের যথাযথ প্রস্তুতির জন্য খুব সামান্য সময় থাকে। আসামির অনুপস্থিতিতে বিচার যথাযথ সুরক্ষা ছাড়াই অনুষ্ঠিত হয়, যার মধ্যে আসামির নিজের পছন্দের আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার অন্তর্ভুক্ত, এবং ট্রাইব্যুনাল প্রতিরক্ষা আইনজীবীদের সাক্ষীদের জেরা করার সক্ষমতা সীমিত করে। কত ধরনের এগুলো, অবশ্য একটু আইন কানুনের বিষয়, তো যারা আইন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে তারেক রহমান এবং ইউনূস এবং জঙ্গিরা কিভাবে বিচার ব্যবস্থাকে এক্সপ্লয়েট করছে, আপনার বিচার ব্যবস্থার অপব্যবহার করছে বর্তমানে। এবং এটা অতীতে আমরা শুনি বিচার ব্যবস্থার অপব্যবহার হয়েছে, কিন্তু আসলে অতীতে কখনো বর্তমান সময়ের মতো বিচার ব্যবস্থার অপব্যবহার হয়নি। এটাতে আরো অনেক কথা আছে, যার মধ্যে ওই যে হেফাজতের সময় 2013 সালে 5ই মে হেফাজতে, যেখানে আসলে কোনো মানুষই মারা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, যেটা এমনকি ডেইলি স্টার প্রথম আলো তখন লিখেছিল, সেই মামলা তারা এখন পুনরুজ্জীবিত করেছে। আমরা দেখেছি অনেককে সেখানে সেই অভিযোগ আনা হয়েছে, এবং অলরেডি লতিফ সিদ্দিকীকে কিন্তু এটার জন্য গ্রেপ্তার করেছে। এবং সবচেয়ে আরো আশ্চর্যজনক বিষয় হলো সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদেরকেও এইখানে এনে ধরা হয়েছে। এরা নাকি খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থাৎ জেনোসাইড করেছে। এরা নাকি বাংলাদেশের জামাতকে সবাইকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, ব্যবস্থা গ্রহণ করেছিল, মোজাম্মেল বাবু আর ফারজানা রূপা। কি অদ্ভুত ব্যাপার না? হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পেয়েছে যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিচারকরা তদন্ত কর্মকর্তাদের রেকর্ড করা এমন সব বিবৃতির উপর নির্ভর করছে যেখানে একাধিক বিবৃতির একই অংশ পুনরাবৃত্ত হয়েছে, যা সেগুলো সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। অর্থাৎ 10 জনই একই কথা বলতেছে। কেউ ধরেন ঢাকা থেকে আসছে, কেউ চিটাগং থেকে এসছে, কেউ খুলনা থেকে আসছে, কথার কথা বোঝানোর জন্য সবাই এক কথা বলছে, অর্থাৎ শিখিয়ে দেয়া বলি। তো হিউম্যান রাইটস ওয়াচ আসলে তারেক রহমানের সরকারকে এখানে সম্পূর্ণরূপে না, মানে আংশিকভাবে এক্সপোজ করেছে, কিন্তু এক্সপোজটা এতই যে এটা কিন্তু অনেকটুকু এক্সপোজ করা, এবং বাংলাদেশের আওয়ামী লীগের উচিত হলো এটার বেসিসে আসলে সারা পৃথিবীতে সবাইকে এখন আওয়ামী লীগের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো দেখানো। হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পেয়েছে যে ট্রাইব্যুনালের ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, কি সাবেক আইজিপি কে না সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে মিন করেছে জানি না,
যেখানে 2024 সালের 16-18 জুলাই এবং 4 আগস্ট চট্টগ্রাম শহরের কেন্দ্রে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের 22 জন রাজনীতিবিদ ও কর্মীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ নির্ধারণ করেছে। প্রসিকিউশনের প্রমাণে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো 55টি সাক্ষ্য বিবৃতি যা প্রকাশ করা হয়েছে। এই 55টাই একই কথা, প্রত্যেকে একই কথা বলছে। 6 লাইনের একটি অংশ যা 14টি পৃথক বিবৃতিতে প্রায় শব্দে শব্দে একইভাবে দেখা যায়। সেখানে দাবি করা হয়েছে যে নাম উল্লেখ করা 7 জন রাজনীতিবিদ তাদের পরিকল্পনা, অর্থায়ন, উস্কানি ও নির্দেশনার মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ব্যবহার করা 6 জনকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, মোট কথা হলো এখানে বিষয়টা বোঝেন। বিষয়টা হলো যে হিউম্যান রাইটস ওয়াচের কাছে ধরা পড়েছে যে একটা বাক্য কোনো এক জায়গা থেকে তৈরি করে দেওয়া হয়েছে। ধারণা করা যায় যে প্রসিকিউশন থেকে এটা তৈরি করে দেওয়া হয়েছে, আদালত থেকে, এবং এটা বিভিন্ন জন তার সাথে একই কথা বলে যাচ্ছে। মানে এটা কিন্তু সম্পূর্ণ যে একটা জালিয়াতির ব্যাপার, এইটা হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিগোচর হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আরো একটা জিনিস নিয়ে এসে, যেটা ওই যে প্রসিকিউটর যে ঘুষ চেয়েছিল সেটা কি লিখেছে দেখেন। একই মামলায় 22 অভিযুক্তের একজন হেফাজতে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ABM ফজলে করিম চৌধুরীর প্রতিরক্ষা দল সাংবাদিকদের এমন কিছু রেকর্ডিং সরবরাহ করে যেগুলো কথিতভাবে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরকে বছরের শুরুতে 1 কোটি টাকা $82,000 মার্কিন দেওয়ার বিনিময়ে করিমের জামিন নিশ্চিত করে দেওয়া প্রস্তাব দিতে ধারণ করেছে। বিষয়টি প্রকাশের পরও প্রসিকিউটর পদত্যাগ করেন, কিন্তু প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে এখনো তার তদন্ত শেষ করেনি। অন্যদিকে বিচারকরা অভিযোগ গঠনের কার্যক্রম এগিয়ে নিয়েছেন এবং 6 আগস্ট বিচার শুরু হওয়ার কথা রয়েছে। আসলে দেখেন, যখন কোটি টাকা দিলে না জামিন দিয়ে দেয়া যাবে এমন ব্যাপার থাকে, তাহলে তো আসলে সেই বিচার প্রক্রিয়ার আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এই জিনিসটা আবার ভালোভাবে তুলে এনেছে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে স্বীকার করতে হবে যে তারা অতীতের নির্যাতনের পুনরাবৃত্তি করতে পারে না। যখন আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়ন চালিয়েছিল, তবে একই সাক্ষ্য একাধিক বিবৃতিতে পুনরাবৃত্ত হওয়ার পর ভিত্তি করা অভিযোগ একটি বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার অভাব দেখায়, যা আবারও ভুক্তভোগী এবং তাদের পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হবে। বাংলা অনুবাদ করতে গিয়েও একটু গন্ডগোল হয়েছে, আমি পড়ছি, কিন্তু যেটা ক্লিয়ার হলো যে হিউম্যান রাইটস ওয়াচ এবার বলছে যে তারেক রহমানের সরকার এই আইসিটিতে যে মামলা হচ্ছে সেটা আসলে একটা প্রহসন হচ্ছে, সেটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। আওয়ামী লীগেরও দোষ দিচ্ছে, বাট বলছে যে আওয়ামী লীগ অতীতে যেটা করেছে সেই ভুল কিন্তু আপনারা পুনরাবৃত্ত করছেন। আমার মনে হয় আমরা অবশ্যই হিউম্যান রাইটস ওয়াচ আওয়ামী লীগ নিয়ে যেভাবে লেখে, এগুলো কিন্তু এই আইরিন খানদের শিখিয়ে দেয়া, জামাতের শিখিয়ে দেয়া কথাবার্তা। বাস্তব অবস্থা কি সেই নিয়ে আসলে আওয়ামী লীগ তো কখনো হিউম্যান রাইটস ওয়াচ বলুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, এই জায়গায় কখনো ঢুকতেই পারেনি। এবং আমরা জানি যে বাংলাদেশের সব দলের মানবাধিকার সংগঠন আছে, আওয়ামী লীগের কিন্তু কোনো মানবাধিকার সংগঠন নাই। এই যে আদিলুরের যে অধিকার, আদিলুর রহমান খানের অধিকার, আদিলুর যে দস্যু ইউনূসের উপদেষ্টা ছিল, এইভাবে অসংখ্য মানবাধিকার সংগঠন কাজ করে, জামাতের হয়ে, বিএনপির হয়ে। দুঃখের বিষয়, মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি আওয়ামী লীগের হয়ে কোনো সংগঠন কাজ করে না, কারণ তারা কখনো কোনো সংগঠন গঠনই করেনি। এখন বাংলাদেশে যদি জামাত নিয়ে বসবাস করবেন, জামাত, হেফাজত এই ধরনের শক্তিকে বাড়তে দিবেন, তাদেরকে আপনারা হিউম্যান রাইটস মানে সংগঠন করতে দিবেন এবং নিজেরা কোনো হিউম্যান রাইটস সংগঠন গঠন করবেন না, তাহলে এখন যে বিপদে পড়েছেন, এইটার জন্য আসলে মানে এটাতে আপনাদের যে কষ্ট হচ্ছে, আপনাদের যে জেল হচ্ছে, তার সাথে তো আমরাও জড়িয়ে গেছি, আমাদেরও জেল হতে পারে, ইয়ে হতে পারে। এর জন্য দায়িত্ব আওয়ামী লীগের কোনো কি দূরদর্শিতা বা তাদের আসলে কোনো ন্যূনতম রেসপন্সিবিলিটি যাকে বলে নিজের দলের প্রতি, নিজেদের প্রতি, কিংবা মুক্তিযুদ্ধ চেতনার প্রতি, সেটা তো এগুলোতে প্রকাশ পায় না। যা হোক, ক্ষোভের কথা পরে, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচকে আমি ধন্যবাদ জানাবো এই প্রতিবেদনটার জন্য। এখানে কিন্তু সুস্পষ্টভাবে তারেক রহমানের সরকারকে এক্সপোজ করেছে, এটা বলে যে তারেক রহমান ইউনূসের সময়ে যে অবিচার চলছিল সেখান থেকে তো ফিরে আসেননি তো বটেই, বরং তিনি সেটা একেবারে পুরোপুরি কন্টিনিউ করছেন বাংলাদেশের বিরোধী দল অর্থাৎ বিএনপি বিরোধী তথা